রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শনিবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া তিনি আরও জানান, বেসরকারি কলেজে অনার্স মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে নতুন করে শিক্ষক নেওয়া হবে না। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছেন বলেও জানান তিনি। রাজুকের আয়োজনে ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা নিয়ে সেমিনার চলছে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সেমিনারে। সাথে একমত, এটাকে আমাদেরকে তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে। আমি কিন্তু এখানে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব এবং রাজুককে এবং মাননীয় যে আমাদের প্রথম মন্ত্রণালয়টা আছে, প্রথম মন্ত্রণালয়টাকেও অনুরোধ করব যে এটাকে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে আজকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে এসেছি, এটা কেউ 10 বছর আগে 12 বছর আগে যদি কেউ বলতো যে আগামী 12 বছরে বাংলাদেশ এই পর্যায়ে যাবে, কেউ কিন্তু এটা বিশ্বাস করতো না। যেটা মাননীয় মন্ত্রী একটু আগে মাথাপিছু আয়ের সম্বন্ধে যে ফিগারগুলি উনি দিলেন, ঠিক তেমনি আমি আমাদের জিডিপির সম্বন্ধে আমি বলতে চাই। আমার কয়েকদিন আগে আমি লন্ডনে ছিলাম, তো সেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে গ্রুপ এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ ছিলেন, উনি কিন্তু খুব সুন্দরভাবে একটা স্ট্যাটিস্টিকটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের জিডিপি ছিল $8 বিলিয়ন এবং 38 বছরে 2009 সালে বাংলাদেশের জিডিপি হলো $36 বিলিয়ন। তাহলে $8 বিলিয়ন থেকে $36 বিলিয়ন জিডিপি গেল 36 বছর 38 ইয়ার, 38 বছর লাগলো $36 বিলিয়ন আসতে। এবং গত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে $36 বিলিয়ন থেকে আজকে আমাদের জিডিপি হলো $350 বিলিয়ন। তো এটা যে এই কথাটা আমি কেন বলছি, আমি বলছি এটা কেউই কল্পনা করতে পারে নাই 12 বছরে বাংলাদেশ এই জায়গা এই পর্যায়ে আসতে পারবে, এই জায়গায় আসবে। ঠিক তেমনি আমি কিন্তু বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এর নেতৃত্বে আমরা নিশ্চয়ই কিন্তু এই যে প্ল্যানটা, এই যে পরিকল্পনাটা আমরা করেছি, এটাও আমরা ইনশাআল্লাহ কিন্তু বাস্তবায়ন করতে পারবো। এটা নিয়ে কিন্তু আমি নিশ্চিত। এখানে করার জন্য কিন্তু সবারই কিন্তু আপনারা যারা এখানে আছেন সকলে, এটা কেউ একা, যেটা মাননীয় মন্ত্রী ওনার বক্তব্যতে বলেছেন, এটা একজনের একা সম্ভব না। এটা আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সবাইকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমার মনে হয় স্পিরিট অফ কর্পোরেশন দরকার। সমালোচনা করা খুব ইজি, কাজ করাটা হলো সব থেকে ডিফিকাল্ট। আমি আমার জায়গা থেকে সবাই কিন্তু অনেক রকমের সমালোচনা করতে পারে, কিন্তু কাজ করাটাই হলো। তার জন্য আমি আজকে সকলকে আমি কিন্তু আহ্বান জানাবো যে আপনারা, আমরা সবাই কিন্তু সম্মিলিতভাবে আমরা সবাই কিন্তু একটা স্পিরিট অফ কোঅপারেশনে কিন্তু এটা আমরা বাস্তবায়ন করি। এটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু আমি আর বলতে চাই না, এটা আমরা সবাই স্বীকার করি। ঢাকা শহরকে আমাদেরকে একটা স্পেশালি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে একটা লক্ষ্য রেখেছেন 1941, মানে 2041 সালে আমাদেরকে ডেভেলপ নেশন হইতে হবে, তার জন্য কিন্তু আমাদের রাজধানীটাকে ঠিক সেই আপনি আন্তর্জাতিকভাবে একটা ইন্টারন্যাশনাল রাজধানীর মতন আমাদেরকে এটাকে পরিণত করতে হবে। তার জন্যই আমি কিন্তু বিশ্বাস করি যে কাজগুলি করা হয়েছে, এটা এখন সম্ভব। আপনারা জানেন অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে এবং আমার শুধু দুটো এখানে
দেশের বৃহত্তম দুটি কবরস্থানকে কেন্দ্র করে অপরাধীর নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলেছে অপরাধী চক্র। কবর দখল করে ঘর নির্মাণ, চুরি, ছিনতাই থেকে শুরু করে মাদক কেনাবেচা এমনকি দেহ ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে এই কবরস্থানগুলোকে। এমন বাস্তবতায় কর্তৃপক্ষ বলছে বিষয়টি সম্পর্কে তারা অবগত, শিগগিরই অভিযান করে ব্যবস্থা নেওয়া হবে। লোকমান বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাইমুর হাসান শুভ। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ৮৬ একর বিশিষ্ট দেশের সর্ববৃহৎ কবরস্থানটির মূল ফটকের ভেতরেই প্রতিদিন বসে মাদকের রমরমা হাট। বিশ্বাস করেন ভাই, এটা পিওর ভাই, একদম আপনি খাইলে বুঝতে পারবেন। সমস্যা নেই তো না? শুধু তাই নয়, নির্বিঘ্নে মাদক নিতে কবরস্থানের ভেতরেও আসর জমে প্রায় নিয়মিত। কবরস্থানের ভিতরে খায় তাহলে মানুষের খারাপ লাগে না যে আমরা নিজের কাছে খারাপ ভাই, মানুষের খারাপ বলছেন। কবরের ভেতরেই খেলতে আসা এক তরুণের কাছে জানা গেল শুধু মাদক বিক্রি কিংবা সেবন নয়, এখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে অহরহ। ফোন ছিনতাই হয়েছে, এইরকম মানুষ ঘুরতে আসছে, ওরা তো বোঝে না, ঢুইকা পরে কবরস্থানের ভিতরে আর ওই সময় ছিনতাই হয় এইভাবেই। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের চিত্র যেন আরো করুণ। এখানে মৃতদের কবর দখল করে ঘর নির্মাণ করে ভাড়াও দেয়া হয়েছে। এটা কি রুম আপনার ভাড়া নেন নিজের? হ্যাঁ, আমরা ভাড়াই থাকি ভাই। ভাড়া দিই, এর নাম জানি না, আমি নাম বলতে পারবো না। এই কবরস্থানটিতে বসে মাদকের জমজমাট আসর, তবে এখানে মাদক সেবন চলে কবরের ওপর বসেই। সকালবেলায় যদি বিকেল টাইমে আপনি দেন, দেখবেন না হলো 500 জন এসে যাবে, 500 জনের বই দেখা যায়। আমি মাঝে মধ্যে আমিও টান দিই, আমিও টান দিই। খোঁজ নিয়ে জানা গেল প্রায় প্রতিটি কবরের ভেতরেই লুকিয়ে রাখা হয় মাদক। কৌশলে কথা বলতেই একটি কবরের ভেতর থেকে মাদক বের করে দেখালেন ইমন নামের এক মাদক সেবী। ভয় করে না, তোর যে খাস যে ভয় করে না? ভয় তো করি। শুধু দখল কিংবা মাদক বিক্রি করেই ক্ষান্ত হননি অপরাধীরা, কখনো কখনো ধর্ষণের মতো ঘটনা ঘটছে এখানে। বাইরে ঢুকাইলো, ঢুকানোর পর প্রথম 5-6 জন আইছে, আয়ার পরে ওরা আবার ফোন দিয়ে আরো 10-12 জন আনাইছে, আর এমন চিৎকার মারতেছে, এরপর সে ছাড়ানো। কিন্তু কবরস্থান সংরক্ষণ কিংবা নিরাপদ রাখতে ঘাটতি কোথায়? সিকিউরিটির দায়িত্ব কতজন আছে? একজনও নেই বর্তমানে, সৈন্য পোস্ট। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এত বড় কবরে সিকিউরিটি নেই? না, একজনও নেই। আচ্ছা, এই যে কবরস্থান পুরোটা কি আপনাদের বাউন্ডারি হয়েছে? না, বাউন্ডারি হয়েছিল, মানে বাইরে দিকে গেছে, নষ্ট হয়ে গেছে। অন্যদিকে এই কবরস্থানগুলো পবিত্র ও নিরাপদ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিরপুর এবং রায়ের বাজার কবরস্থানে ওয়াল না থাকার কারণে মাঝে মধ্যে আমরা কিছু অনিয়ম এবং কিছু দুষ্কৃতিকারীদের অসামাজিক কিছু কার্যকলাপের খবর আমরা পাই। আমরা কয়েক দফা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সেখানে আমরা ওয়াল করে কবরস্থানটিকে একেবারে নিরাপদ করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। রাজধানীতে ভাড়া নৈরাজ্য চলছেই। এ বিষয়ে জানাতে আমাদের সাথে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, বিআরটির পক্ষ থেকে অভিযান চললেও কিন্তু ভাড়া নৈরাজ্য কোনোভাবে বন্ধ হচ্ছে না এখনো। তাদের পক্ষ থেকে আর কোনো নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ অর্থী। আসলে ভাড়া নৈরাজ্যের কথা যদি বলতে হয়, দুটি উদাহরণই যথেষ্ট। আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছি। এই বাস টার্মিনাল থেকে আপনি জানেন যে ঢাকা, ময়মনসিংহ বা ওই এলাকার বিভিন্ন দূরপাল্লার বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। তো এখানে আমি যেটা শুনলাম, অনেক যাত্রীর সাথে আমি কথা বলেছি বা পরিবহন সংশ্লিষ্ট বা টার্মিনালে যারা কাউন্টারে যারা টিকিট বিক্রি করেন তাদের সাথে কথা বলেছি। সবারই কথা একটাই, আগে ঢাকা ময়মনসিংহ ভাড়া ছিল 220 টাকা, সেখানে এখন 260 টাকা, 65 টাকা এরকম। তো দূরপাল্লার এটি একটি চিত্র। আর আমি একেবারে এই রিক্সা চালক থেকে শুরু করে লেগুনা চালক বা ঢাকার সিটি বা ঢাকা শহরের যে বাস সার্ভিস সেগুলোর যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ভাড়া একেবারেই ছোটোখাটো রোডে, যেমন রিক্সা ভাড়া, লেগুনা ভাড়া 20 টাকার ভাড়া এখন 25 টাকা, বা এমনকি বিআরটিসি বাসেও আমি দেখেছি যে ভাড়া বেড়েছে। যে ভাড়া আগে ছিল
30 টাকা সেটি এখন 45 টাকা, এরকম অ্যাভারেজ মোটামুটি সব ধরনের গণপরিবহনে এখন ভাড়া বেড়েছে। আর আরেকটি বিষয় লক্ষণীয়, আমি দেখলাম যে আগে বেশিরভাগ শহরের যে বাসগুলো ছিল গণপরিবহন, সেই বাসগুলো আমি দেখেছি যে সিএনজি চালিত ছিল, কিন্তু আজকে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম বেশিরভাগ গণপরিবহনে শহরের ভিতরে ঢাকা সিটিতে যে সমস্ত গণপরিবহন চলে সেগুলো বেশিরভাগই ডিজেল চালিত লেখা। তো এটি আসলে কিভাবে পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে যে সিএনজি চালিত বাসগুলো এখন ডিজেল চালিত হয়ে গেল কয়েকদিনের মধ্যে, সেটি কিন্তু একটি লক্ষণীয়। আর ঢাকা শহরের যে আপনি জানেন যে উবার পাঠাও এগুলো যে অ্যাপস ভিত্তিক যে যানবাহনগুলো চলে সেগুলো যে যার মতো করে এই ভাড়া নিচ্ছেন, কারণ আপনি জানেন যে অনেকেই কিন্তু আসলে এই ভাড়া যে নিয়ম সেটি মানছেন না। এতে করে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়ছেন যারা একেবারে খেটে খাওয়া মানুষ, যারা নিয়মিত গণপরিবহন ব্যবহার করেন। এতে আসলে ওই আপনার যারা একটু ধনিক শ্রেণী বা একটু উচ্চবিত্ত তাদের কিন্তু আর এই ভোগান্তিটা পোহাতে হয় না, যাদের ব্যক্তিগত গাড়িতে রয়েছে। তো এটি অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যাত্রীরা এটি দাবি করেছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে বাসের সর্বশেষ খবর। যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে সহকর্মী হাবিবুল ইসলাম যুক্ত হয়েছিলেন মহাখালী থেকে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আজও দুর্ভোগ কমেনি। দৌলতদিয়া ফেরিঘাটে রয়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি। এতে দৌলতদিয়া খুলনা মহাসড়কের প্রায় 3 কিলোমিটার জুড়ে যানবাহনের 2টি সারি হয়েছে। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট অপেক্ষমান একাধিক পণ্যবাহী ট্রাকের চালক জানান, ফেরিঘাটের এই দুর্ভোগ সারা বছর থাকে, তবে ঘাটে অন্তত 20টি ছোট বড় ফেরি থাকলে এমন দুর্ভোগ হয় না। বিআরডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শিহাবুদ্দিন জানিয়েছেন, এই নৌরুটে বর্তমানে 14টি ফেরি চলাচল করছে। রয়েছে ফেরির সংকট, যে কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ সবসময় থাকে। তবে ড্রেজিং করে নাব্যতা মোকাবেলা করা হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এতে যানবাহন নদী পারাপার করাও সহজ হবে। চলতি বছর যেসব বিদেশি সৌদি আরবে ওমরা পালন করতে ইচ্ছুক তাদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির সরকার জানিয়েছে, কেবল 18 থেকে 15 বছর বয়সী বিদেশিদের ওমরা পালনের অনুমতি দেওয়া হবে। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যে কোনো করোনা টিকার 2 ডোজ সম্পূর্ণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে রাজধানী সহ সারা দেশে গণ অনশন পালন করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয় সকাল 9টা থেকে। এ সময় সূচনা বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনতিবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের কাছে দাবিও জানান তিনি। এ সময় সারা দেশে শান্তিপূর্ণভাবে গণ অনশন কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। অসুস্থ অবস্থায়, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এবারকার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে আজকে সন্ধিক্ষণে তিনি লড়াই করছেন। বন্ধুগণ, দেশে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা জানি যে তার পরিবার আবেদন করেছিল, কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের প্রধান এবং ফ্যাসিবাদী সরকার এখন পর্যন্ত তাকে সেই চিকিৎসার সুযোগ প্রদান করছে না। গণ অনশন কর্মসূচি নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে পল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। এই কর্মসূচি কিন্তু সকাল থেকেই চলছে, বর্তমানে আসলে কি অবস্থা, সেখান থেকে আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? আপনাকে অর্থে এটা জানাতে পারি যে দীর্ঘ সময় পরে কিন্তু বিএনপি রাজপথের এই ধরনের কর্মসূচি দিয়েছেন। এটি গণ অনশন কর্মসূচি এবং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে, যেটি এর আগের বুলেটিনগুলোতেও আপনাকে জানিয়েছিলাম যে পল্টন থানা এবং নাইটিঙ্গেল মোড় এই মাঝের যে রাজপথটুকু বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়
সেই কার্যালয়ের রাজপথের সামনেই কিন্তু তারা বসে আছেন নেতাকর্মীরা। আমরা নিরাপত্তার যে বিষয়গুলো দেখেছি, পুলিশের পক্ষ থেকেও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যতটুকু পুলিশ আমাদেরকে জানিয়েছে যে নয়াপল্টন কার্যালয়ের সামনের অংশটুকুতে নেতাকর্মীরা থাকবেন এবং রাস্তার অপর পাশে পুলিশের অবস্থান রয়েছে। এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি চলছে। ঢাকা মহানগর দক্ষিণের একজন যুগ্ম সম্পাদকের সাথে আমি খুব সংক্ষেপে জানতে চাইব যে আপনাদের দীর্ঘদিন পরে এরকম রাজপথের কর্মসূচি, এই কর্মসূচিতে আপনারা খালেদা জিয়ার যে সুচিকিৎসার দাবি নিয়ে নেমেছেন, এই দাবি আদায় কতটা আশাবাদী আপনারা? সরকারকে কতটা এই বিষয়ে নমনীয় করতে পারবেন বলে মনে করেন? এ তো স্বৈরাচার ইরশাদকেও টেনে নামাতে হয়েছে, একেও টেনে নামাতে হবে। আমি আশাবাদী না, তবে আমরা দুর্বার আন্দোলন করব। বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া বাকি সব দল একসাথে এই স্বৈরাচার সরকারকে এইখান থেকে নামাবে এবং অবশ্যই আপনাকে ধন্যবাদ। অর্থী শুনছিলেন, আমরা সরাসরি সংযুক্ত হয়েছিলাম ঢাকা মহানগর দক্ষিণের একজন যুগ্ম সম্পাদক। ধন্যবাদ শান্ত আপনাকে। আমাদের সাথে সহকর্মী তৌহিদ শান্ত যুক্ত হয়েছিলেন পল্টন এলাকা থেকে, সেখানকার গণ অনশন কর্মসূচির বিষয়ে জানাতে। সংবাদে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে শিশু দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন। আজ 20 নভেম্বর পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। শিশুদের পুষ্টি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। বাংলাদেশের অনেক বাচ্চা পরিপূর্ণ পুষ্টি পায় না, ফলে তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার দিক থেকে বঞ্চিত হচ্ছে। যেমন ধরেন, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের মধ্যে প্রতি 5 জনের 1 জন ক্যালসিয়ামের অভাবে হাড়ের গঠন সঠিকভাবে হয় না। এরকম অনেক ধরনের পুষ্টির অভাবে বাচ্চাদের বিকাশ বাধাগ্রস্ত হয় এবং ভিটামিন সি এর অভাবে অনেক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে গড়ে ওঠে না। আবার আয়রনের অভাবে অনেকে রক্তশূন্যতায় ভোগে। আর আমার মতো বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এইসব পুষ্টি খুব দরকার। আর এই পুষ্টিগুলো আমরা পেতে পারি বিভিন্ন খাবার থেকে, যেমন পালং শাকের আয়রন স্বাস্থ্যকর রক্তের সহায়ক, দুধের ক্যালসিয়াম শক্ত হাড়ের সহায়ক, আর কমলায় ভিটামিন সি রোগ প্রতিরোধের সহায়ক, যা সব বাচ্চাদের খুব দরকার। তাই বাংলাদেশের উন্নত ভবিষ্যতের জন্য চলুন এই বিশ্ব শিশু দিবসে শপথ করি যে এখন থেকে বাচ্চাদের পুষ্টির প্রতি বেশি করে খেয়াল রাখবো। সবাইকে বিশ্ব শিশু দিবসের শুভেচ্ছা। দখল দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী। 2 দফা উচ্ছেদের পরেও এখনও নদীর 2 ধারে অবৈধ স্থাপনা গিলে খাচ্ছে কর্ণফুলীকে। জেলা প্রশাসক বলছে দ্রুত শুরু হবে আবারও উচ্ছেদ অভিযান। আর নগর বিশ্লেষক এবং পরিবেশবাদীরা বলছেন প্রশাসন কঠোর হলে মিলবে সুফল। চট্টগ্রাম থেকে নয়ন বুরাজয়ের রিপোর্ট। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। 2 ধারে এখনো 2000-এর বেশি অবৈধ স্থাপনা গিলে খাচ্ছে নদীকে। কয়েক দফা উচ্ছেদ অভিযান হলেও সেসব জায়গায় আবারও গড়ে উঠেছে নতুন স্থাপনা। জেলা প্রশাসক বলছেন অচিরেই শুরু হবে আবারও উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর 2 তীরে অবৈধ দখলদার যারা রয়েছেন, ভূমিদস্যু যারা রয়েছেন, তারা যত বড় স্থাপনাই করেন না কেন, খাস জায়গা বা সরকারি জায়গা দখল করে, নদীর তীর দখল করে কোনো স্থাপনা, সেটি যত বড়ই হোক, যত মূল্যবানই হোক, কোনো স্থাপনা আমরা রাখবো না। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রশাসন কঠোর না হলেই উচ্ছেদ অভিযানে তেমন সুফল আসবে না। আশাবাদী হতে চাই তিনি এটি কার্যকর করবেন এবং উৎখাতের পর জনগণের যে দখল সরকারের মাধ্যমে সেটিকে উনি রাখবেন। আর নদী বিশেষজ্ঞরা বলছেন সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারি স্থাপনাও গড়ে উঠছে নদীর জায়গায়। দ্রুত উচ্ছেদ না করলে বুড়িগঙ্গার দশা হবে কর্ণফুলীও। এই যে 2186টা স্থাপনা, তার ভিতরে সরকারি 6টা। এখন প্রশ্ন হলো সরকারি বেসরকারি বলতে এখানে কথা নেই, প্রত্যেককেই কর্ণফুলী ছেড়ে দিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও থমকে আছে তা। কার্যকর উচ্ছেদের জন্য সব পক্ষের সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এবার নগদের সৌজন্যে বিজয় থেকে অর্জনে।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। প্রযুক্তি আমদানিকারক দেশ থেকে এখন প্রযুক্তি রপ্তানিকারক দেশ বাংলাদেশ। আইসিটি শিল্প রপ্তানি আয় এখন বিলিয়ন, 2025 সালের মধ্যে যা পৌঁছাবে $5 বিলিয়ন। রিশাদ হাসানের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদন দিন বদলের গল্পে আজ দেখবেন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সেলিম খান। 2008 সালের আগে দেশে আইসিটি শিল্পে রপ্তানি আয় ছিল মাত্র $26 বিলিয়ন। বর্তমানে তা দাঁড়িয়েছে $1 বিলিয়ন। এর নেপথ্যে রয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। যদিও 1999 সালে প্রযুক্তি শিল্পের উন্নয়নের জন্য কাজ শুরুর পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে বিভিন্ন সরকারের আমলে তা চাপা পড়ে যায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় এই স্বপ্ন রূপ নেয় বাস্তবে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে ওঠা হাইটেক পার্ক, যেখানে একে একে বিনিয়োগ করে 33টি দেশি বিদেশি বৃহৎ প্রযুক্তি শিল্প কারখানা। অরিক্স বায়োটেক্স, ভাইব্রেন্ট, নোকিয়া এদের মধ্যে অন্যতম। হাইটেক পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলছেন, প্রযুক্তি আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এখানে ওই যে 44টা কোম্পানি এখন কাজ শুরু করে দিছে, তাদের মাধ্যমে প্রায় $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি হচ্ছে। $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি হচ্ছে। 15,000-এর মতো এখানে কর্মসংস্থান হয়েছে। শুধু বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে আগমনী নয়, পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলো যেন বিশ্বজয় করতে পারে সেই লক্ষ্যে কাজ করার কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমাদের একটা জ্ঞানভিত্তিক 41 সালে একটা স্মার্ট নেশন গড়ে তোলা, উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং উন্নত অর্থনীতি বাংলাদেশ গড়ে তোলা, তারই কিন্তু ভিত্তি গত 12 বছরে রচিত হয়েছে। 2025 সালের মধ্যে দেশে আইসিটি শিল্পের রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নীত করতে চায় বাংলাদেশ। বঙ্গবন্ধু হাইটেক পার্ক 2015 সালে কাজ শুরু করা এই হাইটেক পার্কটি অল্প কয়েক বছরের ব্যবধানেই রপ্তানি করতে শুরু করেছে $1 বিলিয়ন এবং সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করেছে 15,000 মানুষের। আশপাশের এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি এই হাইটেক পার্ক অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেও। রিশাদ হাসান, নিউজ 24, কালিয়াকৈর, বঙ্গবন্ধু হাইটেক পার্ক। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দুপুর 12টার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শুক্রবার 85 মিনিটের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট পদে কোনো নারীর দায়িত্ব পালনের ঘটনা এটি প্রথম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে 1 ঘন্টা 25 মিনিট অচেতন ছিলেন। তার আগে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন। আর বাইডেনের এই পরীক্ষার সময় হ্যারিস হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজের অফিসে বসেই কাজ চালিয়েছেন। লিথুয়ানিয়ায় ডি ফ্যাক্টো দূতাবাস খুলেছে তাইওয়ান, তবে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। এমনকি তাইওয়ানের স্বাধীনতার পদক্ষেপ সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তাইপে বৃহস্পতিবার লিথুয়ানিয়ার তাইওয়ান নাম ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে এই অফিস খোলার ঘোষণা দেয়। 18 বছরের মধ্যে ইউরোপে এটি দ্বীপ দেশ তাইওয়ানের প্রথম কূটনৈতিক কার্যালয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে গেল অগস্টেই বেইজিংয়ে নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার করে দেওয়ার দাবি জানায় চীন। একই সঙ্গে ভিলনিয়াস থেকে চীনা রাষ্ট্রদূতও ফিরিয়ে নেওয়া হবে বলে জানায় বেইজিং। সময় হলো আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। এবারে খেলার খবর। সিরিজে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ বিষয়ে আরো তথ্য জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কৌশল আসলে কি হতে পারে? অর্থে আপনাকে ধন্যবাদ। আসলে প্রথম ম্যাচে হার মানে বিশ্বকাপের পরে কিন্তু আমরা জানি যে মূল পর্ব থেকে শুরু করে কিন্তু 6টি টি20 ম্যাচে টানা বাংলাদেশ হেরেছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে যেই প্রথম ম্যাচটি, যেটি হার বাংলাদেশের, আসলে সেই হারের কারণটা আসলে আমরা সবাই জানি। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাটিংয়ে আসলে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। বোলিংয়েও খুব একটা ভালো শুরুর দিকে মনে হলেও শেষের দিকে কিন্তু আসলে বোলিংটা ভালো করে নাই।
আসলে সেই জায়গা থেকে আসলে কিছু পরিবর্তনের আজকে আভাস পাওয়া যাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে কৌশল আজকে কি হতে পারে বাংলাদেশের আসলে কৌশল বলতে আসলে সবথেকে বড় যে বিষয় ওপেনিং যে জুটি, এই জুটিকে অবশ্যই ভালো কিছু করতে হবে। সেই জায়গাটায় আসলে একটি পরিবর্তনের আভাস আজকে পাওয়া গেছে, কারণ আমরা জানি যে সাইফকে হয়তো আজকের সেরা একাদশে দেখা নাও যেতে পারে। সেই জায়গাটা ইয়াসির আলী রাব্বিকে আমরা দেখতে পারি। এছাড়াও আমরা জানি যে এর প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশে বোলিংয়ে আমরা জানি বিপ্লবকে নিলেও কিন্তু তাকে বোলিং শেষ ওভারে গিয়ে আসলে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন অধিনায়ক তিনি আসলে শেষ ওভারে তার হাতে বল তুলে দেয়। সেই জায়গাটা থেকেও একটি পরিবর্তনের আভাস আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে নাসুমকে আজকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে, কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে নাসুম কিন্তু দারুণ বোলিং করেছিল এবং মিরপুরের কন্ডিশনের সঙ্গে তার পরিচিতি অনেক ভালো এবং সে তার যে বোলিং দক্ষতা সেটি কিন্তু আসলে সে দেখাতে পেরেছিল, যে কারণেই আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যেতে পারে। কারণটা এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য, কারণ আমরা জানি যে পাকিস্তানের কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন যারা হচ্ছে মিডল অর্ডারে, বিশেষ করে তারা কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান। সেই কারণেই আসলে নাসুমকে আসলে আমরা দলে অন্তর্ভুক্ত হতে দেখতে পারি, যে লেগ স্পিনার ছাড়া যারা বিশেষ করে অফ ব্রেক বলার, সেই বলারকে আসলে আজকের ম্যাচে নিতে হতে পারে। এছাড়াও উইকেট সম্পর্কে যতটুকু জানতে পেরেছে যে আজকে একেবারে ফ্রেশ উইকেটে কিন্তু খেলা হবে। কিন্তু একটি বিষয় কিন্তু আজকে কিন্তু মিরপুরের লক্ষণীয়, এতদিন পর মিরপুরে ক্রিকেট ফিরেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও দ্বিতীয় ম্যাচে আশানুরূপ কিন্তু আসলে আমরা দর্শক দেখতে পাচ্ছি না। প্রথম ম্যাচে আপনাকে যদি একটু ক্যামেরার চোখে যদি দেখাতে চাই, যেরকম দর্শক আসলে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম, উপচে পড়া ভিড় ছিল, অনেকেই টিকিট পাচ্ছিল না, যে কারণে আসলে মাঠের বাইরে তারা অপেক্ষা করছিল। কিন্তু আজকের ম্যাচে কিন্তু সেইভাবে কিন্তু আসলে দর্শক চোখে পড়ছে না মিরপুরের স্টেডিয়ামে। অর্থে এছাড়াও আজকের যে ম্যাচ, এই ম্যাচে কিন্তু আমরা বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আপনি জানেন যে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ মিরপুর স্টেডিয়াম থেকে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।